নানা মহলের চাপ উপেক্ষা করে রাফায় ইসরায়েলি পদাতিক বাহিনীর হামলা, ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ, আল শিফা হাসপাতালে আরও একটি গণকবরের সন্ধান। রাফায় বড় পরিসরে স্থলাভিযান হলে ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিতে হুঁশিয়ারি জো বাইডেনের। আলোচনার মাধ্যমে ওয়াশিংটনের সাথে মতবিরোধ মেটাতে তৎপর তেল আবিব। ইউক্রেনে আরও দুটি শহর নিয়ন্ত্রণে নেয়ার দাবি রাশিয়ার। রুশ সেনাদের প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে কিয়েভ। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। নানা মহলের চাপ আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়ে রাফায় ঢুকে পড়ল ইসরায়েলের পদাতিক বাহিনী। জনবহুল শহরটিকে লক্ষ্য করে ট্যাঙ্ক থেকে গোলা ছোড়া হচ্ছে, পাশাপাশি গোপন বাংকার থেকেও গুলি ছুটছে সেনারা, এমনটা জানিয়ে ভিডিও প্রকাশ করেছে সামরিক দফতর। আইডিএফ জানিয়েছে এই অভিযানে অন্তত ৩০ হামাস সদস্য প্রাণ হারিয়েছে। এতদিন হুমকি ধামকি দিলেও বৃহস্পতিবার সকালেই রাফা লক্ষ্য করে ট্যাঙ্ক থেকে গোলা ছুটতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। জনবহুল শহরটিতে মানবিক বিপর্যয়ের শঙ্কায় সর্বাত্মক হামলা ইস্যুতে কাউকেই পাশে পাচ্ছে না দেশটি। তবুও অনড় নেতানিয়াহু। আন্তর্জাতিক মহলকে বুড়ো আঙুল দেখিয়ে ভিন্নধর্মী হামলা শুরু করেছে তেল আবিব। দেশটির পদাতিক বাহিনীও শুরু করেছে তৎপরতা। শহরটির অভ্যন্তরে ঢুকে গুলিছোড়া সহ ইহুদি সেনাদের নানামুখী সামরিক কর্মকাণ্ডের একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। এসব তৎপরতার পাশাপাশি প্রায় ১৫ লাখ ফিলিস্তিনির বর্তমান আশ্রয়স্থল রাফার অভ্যন্তরে বিপুল সংখ্যক ট্যাঙ্ক জড়ো করে রেখেছে ইসরায়েল। হামলার মাত্রা আরও বাড়লে তৈরি হবে ভয়াবহ পরিস্থিতি। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে ৭ মাস ধরেই এক শহর থেকে আরেক শহরে ছুটছেন ফিলিস্তিনিরা, যাদের সবশেষ গন্তব্য ছিল রাফা। এখন প্রাণ বাঁচাতে সেই শহরও ছেড়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ে। চতুর্থবারের মতো স্থান পরিবর্তন করছি। আমার ছেলে মেয়ে আছে। এক ঘরে ৯ জন আশ্রয় নিয়েছিলাম। এখন তারা এখান থেকেও চলে যেতে বলছে। কোথায় যাব জানি না। গাজায় কোনো নিরাপদ জায়গা নেই। যেখানেই যাব সেখানেই হামলা হবে। আবার অজানার পথে ছুটতে হবে। কি হবে জানি না। আল্লাহর উপর সব ছেড়ে দিয়েছি। স্ত্রী সন্তান নিয়ে মৃত্যু ভয় কাটে আমাদের প্রতিটা দিন। এভাবেই এখন চলছে আমাদের। এদিকে ইসরায়েল নিয়ন্ত্রণে নেয়ার পর থেকেই বন্ধ রয়েছে রাফা ক্রসিং, ফলে মানবিক সহায়তাও প্রবেশ করতে পারছে না শহরটিতে। এ পরিস্থিতিতে চরম মানবিক বিপর্যয় ঠেকাতে ক্রসিং খুলে দেওয়ার দাবি মানবাধিকার সংস্থাগুলোর। যুক্তরাষ্ট্র ক্রসিং খুলে দিতে চাপ দিচ্ছে তেল আবিবকে। ইসরায়েল এখন রাফা ক্রসিং এর দখল করে তার নিয়ন্ত্রণ নিয়েছে, আর তাই এটি খুলে দেওয়াও তাদের দায়িত্ব, যাতে বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় সহায়তা সরঞ্জাম পৌঁছাতে পারে। মানবাধিকার কর্মীরাও যাতে নিরাপদে কাজ করতে পারে সেটি নিশ্চিত করতে হবে ইসরায়েল সরকারকে। এদিকে রাফায় সম্প্রতি বিমান হামলাও ব্যাপক জোরদার করেছে ইসরায়েল। প্রতিদিনই শরণার্থী শিবির, বিভিন্ন আবাসিক ভবনে চলছে বোমাবর্ষণ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এবার গাজা উপত্যকার আল শিফা হাসপাতালে আরেকটি গণকবরের সন্ধান মিলল। এখন পর্যন্ত ৪৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে, এখনও অনুসন্ধান চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে কোনো মরদেহ। গাজার জরুরি বিভাগের উদ্যোগে গত মঙ্গলবার থেকেই খোঁড়াখুঁড়ি চলছে আল শিফা প্রাঙ্গণে। গত মাসে হাসপাতালটির আরও দুটি গণকবর থেকে ৩০টি মরদেহ উদ্ধার করা হয়। গেল মার্চের শেষে হাসপাতালটিতে তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। হাসপাতালের নিচে হামাসের গোপন সুড়ঙ্গ রয়েছে, যা ব্যবহৃত এক কমান্ড সেন্টার হিসেবে। এমন অভিযোগেই অভিযান চলে ২ সপ্তাহ ধরে। হত্যা করা হয় প্রায় ৪০০ ফিলিস্তিনিকে। তেল আবিবের দাবি, আল শিফায় অভিযানে নিহত হচ্ছে ২০০ সন্ত্রাসী। আর গাজার ৩ হাসপাতালের ৭টি গণকবর থেকে এ পর্যন্ত ৫ শতাধিক মরদেহ উদ্ধার হয়েছে। রাফায় বড় পরিসরে স্থলাভিযান হলে ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত করবে যুক্তরাষ্ট্র। পরম মিত্রের প্রতি প্রথমবারের মতো এমন সতর্কবার্তা দিয়েছে খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেনের হুঁশিয়ারিকেও আমলে নিচ্ছে না ইসরায়েল। আইডিএফ মুখপাত্র জানিয়েছেন, আলোচনার মাধ্যমেই মেটানো সম্ভব ওয়াশিংটন তেল আবিবের বিবাদ।
গাজার রাফায় ইসরায়েলের অভিযান ঘিরে উত্তেজনা বাড়ছে মার্কিন ইসরায়েল সম্পর্কে। উপত্যকার জনবহুল এলাকাটির দিকে অগ্রসর হলে সমর্থন দেয়া হবে না আগেই স্পষ্ট করেছিল ওয়াশিংটন। তেল আবিবে অস্ত্রের চালান স্থগিতের যে খবর গণমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার পেন্টাগন নিশ্চিত করেছে সে তথ্য। সিনেটের আলোচনায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, বেসামরিকদের সুরক্ষার ব্যবস্থা না করে বড় ধরনের স্থলাভিযানের বিরুদ্ধে তারা। ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিতে যা দরকার করব, তবে রাফায় অভিযান ইস্যুতে আমাদের সহায়তার বিষয়টি নিয়ে আরেকটু পর্যালোচনা করা হচ্ছে। এখনো পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হয়নি। অস্ত্র চালান আপাতত স্থগিত করেছি। রণক্ষেত্রে বেসামরিকদের সুরক্ষার ব্যবস্থা না করে ইসরায়েলের বড় ধরনের হামলা চালানো উচিত নয়। আহ্বান, চাপ সব উপেক্ষা করেও যখন স্থলাভিযান নিয়ে বদ্ধপরিকর ইসরায়েল, তখন আরও অস্ত্র চালান স্থগিতের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি সাফাই ও গান এখনও জনবহুল এলাকায় প্রবেশ বা রেড লাইন অতিক্রম করেনি তেল আবিব। যুক্তরাষ্ট্রের অস্ত্রের চালান বন্ধের হুমকিকে অবশ্য বিশেষ গুরুত্ব দিচ্ছে না তেল আবিব। আলোচনার মধ্য দিয়ে মতভেদ দূর করা সম্ভব বলে জানান সামরিক মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। যুক্তরাষ্ট্রের মন গলাতে দুদেশের সম্পর্ক নিয়ে ইতিবাচক অনেক কথাও বলেন। যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছিল অভূতপূর্ব। ইসরায়েল রাষ্ট্রের ইতিহাসে এটা সবচেয়ে বেশি। আরেকটি বিষয় আরও গুরুত্বপূর্ণ, অভিযানের সহায়তা। আইডিএফ ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের মধ্যে যে সহযোগিতামূলক সম্পর্ক, তা যে কোনো সময়ের চেয়ে বেশি। কোনো বিষয়ে মতভেদ হলে তা রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে সমাধান করা হবে। গাজায় আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলকে দফায় দফায় কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দখলকৃত পশ্চিম তীরেও তল্লাশি অভিযানের নামে ধরপাকড় চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। রামাল্লা, জানিন, নাবলুস ও হেব্রনের একাধিক এলাকায় তাণ্ডব চলে। রাতভর সাঁড়াশি অভিযানের আটক করা হয় কয়েকজনকে এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়িঘর, ব্যবহার করা হয় বিস্ফোরকও। সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, জানিনে 2 সপ্তাহ আগে মুক্তি পাওয়া এক ফিলিস্তিনিকে আটক করা হয় আবারও। এবং গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন শুরুর পর পশ্চিম তীরেও হামলা ধরপাকড় বেড়েছে। তেল আবিবের দাবি, দখলকৃত অঞ্চলটির বিভিন্ন শরণার্থী শিবির ও আবাসিক এলাকায় হামাস সদস্যরা লুকিয়ে আছে, তাদের ধরতেই এই অভিযান। আর স্থানীয়দের দাবি, আবাসিক এলাকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইহুদি সেনারা। দখলকৃত গোলান মালভূমিতে সামরিক শক্তি প্রদর্শন করল ইসরায়েল। বুধবার এই মহড়া অনুষ্ঠিত হয়। লাইভ ফায়ার ড্রিলে অংশ নেয় ইহুদি সেনারা। রাফায় অভিযান ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন বাড়ছে, তখন নতুন করে পদাতিক বাহিনীর দক্ষতা ঝালাই করে নিল তেল আবিব। ট্যাঙ্ক, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া চলে। গোলান মালভূমিকে কেন্দ্র করে বহুদিন ধরেই বিবাদ চলছে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে। 1967 সালের আগে সিরিয়ার অংশ ছিল গোলান মালভূমি। 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধের সময় গোলানের বেশিরভাগ এলাকার দখল নেয় তেল আবিব। 1981 সালে নিজেদের অংশ হিসেবে ঘোষণা দেয়, যদিও আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। নিজ ভূমির অধিকার ফেরত চায় সিরিয়া। ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভের জেরে ইসরায়েলি কোম্পানির দেয়া অর্থায়ন গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ। এক বিবৃতিতে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আন্দোলনকারীদের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে। এরপরে ইসরায়েলি প্রতিষ্ঠান থেকে অর্থায়ন গ্রহণ বন্ধের ঘোষণা দেয়। এদিকে গবেষণা খাতের ইসরায়েলি কোম্পানির অর্থায়ন বন্ধের দাবিতে আন্দোলন হচ্ছে ইউরোপের অন্যান্য দেশেও। নেদারল্যান্ডসে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে এখনও সক্রিয় দাঙ্গা পুলিশ, পাশাপাশি অনেক আন্দোলনকারীকে আটক করা হয়েছে। ফ্রান্স, ব্রিটেন, গ্রিস, স্পেনেও আন্দোলন হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ভারত মহাসাগর ও এইডেন উপসাগরে অন্তত 3টি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথি। বৃহস্পতিবার এমন দাবি করেছেন হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে। তার দাবি, এইডেন উপসাগরে এমএসসি দেগো ও এমএসসি গিনা এই 2টি জাহাজেই ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছোড়া হয়েছে। পাশাপাশি ভারত মহাসাগরেও একটি জাহাজে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এমএসসি ভিক্টোরিয়া নামের জাহাজটি এডেন উপসাগরে পৌঁছালে আবারও সেটিকে লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়। হুতির দাবি, সবকটি জাহাজই ইসরায়েলের।
ইউক্রেনের আরও 2টি শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করল রাশিয়া। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানায় দেশটি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত 24 ঘন্টার লড়াইয়ে খার্কিভ ও আভদিভকার 2টি শহর দখলে নিয়েছে তাদের সেনারা। এছাড়া রুশ জ্বালানি খাতে হামলার জবাবে কিয়েভের জ্বালানি ও সামরিক স্থাপনায়ও ব্যাপক হামলা চালিয়েছে মস্কো। পাশাপাশি ইউক্রেনের মিসাইল ও ড্রোন হামলা সফল প্রতিহতের দাবিও করেছে পুতিন প্রশাসন। এদিকে বাখমুত, আভদিভকা সহ বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলা শক্তভাবে প্রতিহতের দাবি করেছে ইউক্রেন। এছাড়া রুশ সেনাদের প্রতিরক্ষা ব্যবস্থা, আর্টিলারি সিস্টেম সহ বিভিন্ন সামরিক স্থাপনায় পাল্টা হামলার দাবিও করেছে গোষ্ঠীটি। বৈশ্বিক সংঘাতের ঝুঁকি তৈরি করছে পশ্চিমারা, এমন অভিযোগ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি বিশ্বের সবচেয়ে পরমাণু শক্তিধর দেশকে কেউ হুমকি দিলে তা সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি। বৃহস্পতিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের বার্ষিকীতে এই হুঁশিয়ারি দেন তিনি। পশ্চিমারা নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের সাফল্যকে ভুলে গেছে বলেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। রুশ সেনারা যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। перечеркивают память о героизме. Они сносят мемориалы. Сегодня мы видим. বৈশ্বিক সংঘাত এড়াতে যা যা করা দরকার তা রাশিয়া করবে, তবে আমাদের কেউ হুমকি দেবে তা আমরা বরদাস্ত করব না। আমাদের কৌশলগত বাহিনী সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত। Политику на лицемерие. ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে প্রাপ্ত আয়ের অর্থ ইউক্রেনকে দেওয়া হবে, এমন প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউর প্রস্তাবে বলা হয়েছে ইউক্রেনকে অস্ত্র ক্রয় ও বেসামরিক সহায়তার জন্য এই অর্থ দেওয়া হবে, তবে এটি বাধ্যতামূলক নয় বলেও উল্লেখ করা হয়। মূলত কিয়েভের জন্য তহবিল সংগ্রহ এই পদক্ষেপের উদ্দেশ্য। চলতি বছরের শুরুর দিকে ব্রাসেলসও এমন প্রস্তাব দিয়েছিল, তবে সেবার নাকচ করে দেয় অস্ট্রিয়া। আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস সহ ইউরোপ বিভিন্ন বেশ কয়েকটি সদস্য রাষ্ট্র এটি অস্বীকার করে। এদিকে রাশিয়ার সম্পদ জব্দ করে নেওয়া যে কোনো পদক্ষেপকে চুরি বলে আখ্যা দিয়েছে মস্কো। ইতিহাসের সবচেয়ে তপ্ত মাস দেখল পৃথিবীবাসী। এপ্রিলকে ঘোষণা করা হয়েছে সর্বকালের উষ্ণতম মাস। প্রায় 11 মাস ধরে বিগত বছরগুলোর তাপমাত্রার যেই রেকর্ড সেটি ভেঙেই চলেছে বিশ্ব, বেড়েছে গড় তাপমাত্রাও। কিন্তু কেন এত গরমের তীব্রতা বাড়ছে সেই শঙ্কায় বিশ্লেষকরা। এল নিনোর প্রভাবে তীব্র দাবদাহে পড়ছে গোটা বিশ্ব, বিপর্যস্ত জনজীবন, কোনোভাবেই পাওয়া যাচ্ছে না বৃষ্টির দেখা। এরই মধ্যে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখল বিশ্ববাসী। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিষয়ক সংস্থা কপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের মাসিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। শুধু তাই নয়, গত বছরের জুনের পর থেকে প্রতিটি মাসই আগের বছরগুলোর একই সময়ের তুলনায় গ্রহের ইতিহাসে সবচেয়ে বেশি উষ্ণ ছিল। এল নিনো দুর্বল হওয়ার পরও কিভাবে তাপপ্রবাহ বজায় থাকতে পারে তা নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। এটা আসলেই দুশ্চিন্তার বিষয়। এল নিনো শেষ হওয়ার পরও কিভাবে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এত বেশি থাকতে পারে, এটি এমন একটি প্রশ্ন যা বিজ্ঞানীদের ভাবাচ্ছে। আদৌ এই পরিবর্তনটা বুঝতে পারছে কিনা সেটাই প্রশ্ন। 18-19 শতকে রেকর্ড করা গড় তাপমাত্রার চেয়ে চলতি বছরের এপ্রিলের গড় তাপমাত্রা প্রায় 1.58 ডিগ্রি সেলসিয়াস বেশি, এমন তথ্যও জানায় সংস্থাটি। বেড়েছে পূর্ব প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা। গবেষণায় আমরা আরও একটি তথ্য পেয়েছি, তা হলো গত শতাব্দীতে রেকর্ড করা গড় তাপমাত্রার চেয়ে এপ্রিলের গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। বৈশ্বিক ক্রমবর্ধমান তাপমাত্রার জন্য জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে গ্রিনহাউস গ্যাস নিঃসরণকেই দায়ী করে সংস্থাটি। অনিক রহমান, যমুনা নিউজ। দেখা নেই বৃষ্টির তীব্র দাবদাহে পড়ছে গোটা মেক্সিকো। জনজীবন যখন ওষ্ঠাগত, তখন সৃষ্টিকর্তার দ্বারস্থ হলেন দেশটির আদিবাসী নাগরিকরা। প্রাচীন এক এলাকায় বৃষ্টির জন্য আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। এই সম্প্রদায়ের বিশ্বাস, ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারলেই প্রকৃতিতে নামবে কাঙ্ক্ষিত বৃষ্টি। বাদ্যযন্ত্র, গান বাজনার সাথে তাল মিলিয়ে চলছে বিশেষ মন্ত্রপাঠ। প্রার্থনারত কয়েকশো মানুষ। দীর্ঘদিন ধরে নেই বৃষ্টির ছিটেফোঁটা। দেশ জুড়ে দেখা দিয়েছে খরা, তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। আর তাই বৃষ্টির জন্য ঈশ্বরের কাছে এভাবেই আকুতি মেক্সিকোর আদিবাসী নাগরিকদের। দেশটির অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান কুইকুইলকো। দেবতাদের খুশি করতে যুগ যুগ ধরে নাচ, গান ও পূজার আয়োজন করে এখানকার আদিবাসীরা। বৃষ্টির অভাবে বিপর্যস্ত জনজীবনে স্বস্তি পেতে এই কুইকুইলকোতে হয়েছে বিশেষ প্রার্থনা।
যেখানে আদিবাসী ছাড়াও অংশ নেয় অন্য ধর্মের বিশ্বাসীরাও। ফসলের জন্য পানি দরকার, বৃষ্টির জন্য সঠিকভাবে প্রার্থনা করা জরুরি। আমাদের বিশ্বাস হুয়াচি পেতেস্কো পর্বতে বৃষ্টি হলে সারা দেশে বৃষ্টি হবে। আমাদের দেবতা সন্তুষ্ট হলেই শীতল হবে পুরো দেশ। দেবতাকে উৎসর্গ করতে রাখা হয়েছিল ফুল, ভুট্টা, কোকো সহ বিভিন্ন গাছের পাতা এবং খাবার। প্রচণ্ড তাপপ্রবাহ থেকে মুক্তির সব উপায় যখন ব্যর্থ, তখন এই মানুষেরা ফিরে গেছেন প্রাচীন সংস্কারে। পুরনো সংস্কার বাঁচিয়ে রাখা প্রয়োজন। আমরা বহু দূর থেকে এসেছি, প্রার্থনা করে দেবতাকে খুশি করতে পারলেই বৃষ্টি নামবে বলে আমাদের বিশ্বাস। গত এপ্রিল থেকে দাবদাহে পুড়ছে মেক্সিকো। বৃষ্টির দেখা নেই তারও আগে থেকে। দেশ জুড়ে খরার কারণে নষ্ট হয়েছে শত শত হেক্টর জমির ফসল। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। অসুস্থতার কারণ দেখিয়ে একদিনে ছুটি নিয়েছে প্রায় ৩০০ কর্মী। শুধু তাই নয়, বন্ধ করে দিয়েছে মোবাইল ফোনও। এমন নজিরবিহীন পরিস্থিতিতে পড়েছে ভারতীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া। বাধ্য হয়ে বুধবার বাতিল করা হয় ৭০টির বেশি আন্তর্জাতিক অভ্যন্তরীণ ফ্লাইট। বৃহস্পতিবারও অনেক ফ্লাইট বাতিল হয়েছে। এই ঘটনায় ২৫ জন কেবিন ক্রুকে চাকরিচ্যুত করেছে কোম্পানিটি। মূলত টাটা গ্রুপের মালিকানাধীন এই প্রতিষ্ঠান। আর তাতে চিকিৎসা সুবিধার বৈষম্য দূর করতেই কর্মীদের বিরল এই প্রতিবাদ। এই কাণ্ডে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অভিযোগ, বিমানবন্দরে পৌঁছানোর পর ফ্লাইট বাতিলের বিষয়টি জানানো হয়েছে, এতে করে বিপাকে পড়েছেন। জার্মানিতে হামলার শিকার হলেন ক্ষমতাসীন দলের সেনেটর ফ্রান্সিসকা গিফে। বার্লিনের একটি লাইব্রেরিতে পেছন থেকে ফ্রান্সিসকার মাথায় আঘাত করে এক দুর্বৃত্ত, পরে দ্রুতই হাসপাতালে নেওয়া হয় তাকে। সম্প্রতি দেশটিতে আশঙ্কাজনক হারে বেড়েছে রাজনীতিকদের উপরে হামলার ঘটনা। আসন্ন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট নির্বাচনের আগে একের পর এক রাজনীতিবিদকে লক্ষ্য বানানোর ঘটনায় উদ্বেগ জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ওলাফ শোলস। আর এসব ঘটনাকে গণতন্ত্রের উপরে আঘাত আখ্যা দিয়েছেন তিনি। আবারও মানহীন যন্ত্রাংশ ব্যবহারের অভিযোগ উঠেছে মার্কিন বিমান কোম্পানি বোয়িংয়ের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটিকে যন্ত্রাংশ সরবরাহকারী কোম্পানির এক কর্মকর্তা এই তথ্য ফাঁস করেছেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে স্পিরিট অ্যারোসিস্টেম কোম্পানির সাবেক কর্মকর্তা সান্তিয়াগো পেরদেস জানিয়েছেন বোয়িংয়ের সাথে কাজের অভিজ্ঞতা। বলেছেন, পর্যবেক্ষণের সময় এমন শতাধিক যন্ত্রাংশ পাওয়া গেছে যেগুলো নষ্ট কিংবা ত্রুটিপূর্ণ ছিল, তবে এগুলো নিয়ে খুব একটা চিন্তিত ছিল না বোয়িং। লেনদেন ঠিক থাকলেই সন্তুষ্ট থাকতো তারা। বোয়িংয়ের সেবার মান বা যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে চিন্তিত নয় এমন দাবিও করেছেন তিনি। আর গত কয়েক বছরে একাধিক দুর্ঘটনার শিকার হয়েছে বোয়িংয়ের বিমান। পরপর বড় দুটি দুর্ঘটনার পরে আলোচনায় আসে যাত্রীদের নিরাপত্তা ইস্যুটি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চলমান মামলার সাক্ষীর অস্বাভাবিক মৃত্যুও সমালোচনা উস্কে দিয়েছে। যুক্তরাষ্ট্রের মিশিগানে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে টর্নেডো। দক্ষিণাঞ্চলে ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি। জারি করা হয়েছে জরুরি অবস্থা। মঙ্গলবার স্থানীয় সময় রাতে উপকূলীয় অঞ্চলটিতে আঘাত হানে টর্নেডো। চলতি পথে লন্ডভন্ড করে বহু স্থাপনা আর গাছপালা। এছাড়া তীব্র ঝড় ও ভারী বৃষ্টির কবলেও পড়ে মিশিগানের মধ্য পশ্চিমাঞ্চল। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বহু আবাসিক ভবন, রাস্তাঘাট। টানা বৃষ্টিতে তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা এবং আহতও হয়েছে অনেক বাসিন্দা। যুক্তরাষ্ট্র আবহাওয়া বিভাগ জানিয়েছে একাধিক টর্নেডো আঘাত এনেছে মিশিগান ও টেনেসিতে। গেল কয়েকদিন ধরেই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য। এর আগে ওকলাহোমায় টর্নেডোর তাণ্ডবে অন্তত একজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অনেকেই। এই ছিল যমুনা আই ডেস্কের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।